শাপলাদিঘি গ্রামে একটি বাড়িতে দুই বোন বাস করত। ছোট বোন শ্যামা আর বড় বোন গৌরী। শ্যামা ছিল ভারী কাজের মেয়ে আর সব কাজে নিপুণা, কিন্তু গৌরী ঠিক ছিল উল্টোটা। সেই কত পরশু হলুদ মেখেছি, মুখটা একেবারে কালো হয়ে গেছে। এইরকম মুখ কালো দেখতে কার না ভালো লাগে? সে যাই হোক, আমার রূপ তো আর কম না। এই গায়ে আমার মতো সুন্দরী আর একটাও নেই। মাঝে মাঝে আমার তো নিজেকে দেখেই নিজের হিংসে হয়, এত সুন্দর আমি। যাই হোক, এমনি এমনি আর সুন্দরী হইনি, নিজেকে সুন্দর বানিয়ে রাখতে হয়। উফ, আর পাচ্ছি না নিজেকে ধরে রাখতে। না, এবার হলুদটা মাখতেই হবে। যাই, শ্যামাকে ডাকি। সে আবার কোথায়? সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ানো আর ফাঁকি মারা, আমার একটাও কাজ করে না। শ্যামা, এই শ্যামা, কখন থেকে তোকে ডাকছি, পাত্তাই নেই তো তোর। না কি বাবা, এতক্ষণ পর আসার সময় হলো বুঝি? কখন থেকে ডাকছি তোকে? না, দিদি ডাকলে আসতে ইচ্ছে করে না। আর আসবেই বা কেন? সারাদিন শুধু ফাঁকিই তো মারিস, কোনো কাজ টাজ করিস না। রে দিদি, তুই যে জামাগুলো কাচতে দিয়েছিলিস সেগুলো ওই পুকুরে কাচতে গিয়েছিলাম, এই এক্ষুনি ফিরলাম। আর আমার তো আর এক সপ্তাহ বাদে পরীক্ষা, তাই পড়তে বসছিলাম একটু। কি করতে হবে বল? পড়াশুনো করেই বা কী করবি? তুই তো আর আমার মতো সুন্দরী নোস যে ভালো পাত্র পাবি। যা, তুই গিয়ে বরং রান্নাবান্নায় সে, ওইগুলোই তোর কাজে আসবে। যা হোক, কানা খোড়া একটা জুটে যাবে, তাই দিয়েই দিব্যু সংসার চালিয়ে নিবি। আর আমার হলুদটা বেটে ফেল তাড়াতাড়ি। অনেক দিন হলো, মানে ওই একদিন হলো হলুদটা মুখে দেওয়া হয়নি, মাখতে হবে, না হলে গায়ের চামড়াটা কালো হয়ে যাবে। আমি তো আর তোর মতো কালো নই, আমি ফর্সা, আমাকে ঠিক তো রাখতেই হবে নিজেকে। আচ্ছা দিদি, এক্ষুনি বেটে এনে দিচ্ছি, তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি তোকে দিয়ে যাচ্ছি। কি রে, তোর কাণ্ড জ্ঞান বলি হারি। বোনটার আজ বাদে কাল পরীক্ষা, তুই তাকে দিয়ে হলুদ পাঠাচ্ছিস কেন? এত বড় মেয়ে হয়েছিস, নিজের কোনো মুরত নেই? যেটা দরকার নিজের কাজ নিজে করে নিতে পারিস না? ওই বোনটাকে দিয়ে সবসময় খাটাস কেন? হুকুম, আজ বাদে কাল বিয়ে হবে, তার কোনো কাজ করার ক্ষমতা নেই। সারা জীবন আমাকে কথা শুনে মরতে হবে তোর জন্যে। শোনো মা, আমাকে কোনো কথা শুনে মরতে হবে না। আমি দেখতে সুন্দরী, আর তাছাড়াও আমি পড়াশোনা জানি। আমার জন্য আর যে সে পাত্র আসবে? আমি বড় লোক ঘরে বিয়ে করব, সেখানে পায়ের ওপর পা তুলে বসে সারাদিন মেকআপ করব, যেটা আমার স্বপ্ন। আমাকে কোনো কাজ করতে হবে না, কাজের লোকেরা কাজ করবে। বড়লোক বাড়িতে নিজেকে তো আর কাজ করতে হয় না। তোর বাপের কত টাকা আছে, থাকিস তো এই চালের ঘরে, তাই এত ফুটানি আসে কোথা থেকে? বড়লোক ঘরে বিয়ে করবে। শোন, তোর জন্য ভালো সম্বন্ধ দেখেছি। ওই গায়ের ওই বিমল মাস্টারের ছেলে রাজীব, হ্যাঁ, ওই ছেলেটা ভালো, ও এখন টিউশনি পড়ায় আর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর সাথে তোর সম্বন্ধ ঠিক করেছি, কালকে হয়তো ওরা দেখতে আসবে, তাই তুই রেডি হয়ে থাকিস, মনে থাকে যেন। ইস, ওই গরিব ছেলেটাকে আমি বিয়ে করব, তুমি ভাবলে কি করে? আমি মরে যাব তাও ভালো, ওই গরিব টিউশন মাস্টারকে আমি কোনোদিনও বিয়ে করব না। আর কালকে বসা তো দূর, আমি ওই দিকে ফিরেও তাকাবো না। তোমার যা ইচ্ছা তুমি করে নিতে পারো, আর আমাকে বেশি জোর করবে না। জানিস তো শ্যামা, তোর দিদির জন্য আমার মুখটা কালকে পুড়েই যাবে, বুঝেছিস? কালকে পাত্রপক্ষর বাড়ির লোক দেখতে আসবে, ও তো বলেছে মোটেও তাদের সামনে বসবে না। আমার কি অসুবিধা হবে তুই তো বুঝতেই পারছিস। আমার মান সম্মান, তোর বাবার মান সম্মান, ওই বড় মেয়ে সব শেষ করে দেবে। ও নাকি বড় লোক ছেলের সাথে বিয়ে করবে, তা পাবে কোথায়?
তুই বল। মা, তুমি চিন্তা করো না, কালকে যখন পাত্রপক্ষের বাড়ির লোক আসবে আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। আসলে কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়াটাও ঠিক না, তাই না? দিদি যখন চাইছে না তখন জোর করার দরকার নেই মা। ওকে মানে দিদিকে তো দেখতে ভালো, বড়লোক ছেলে, নিশ্চয়ই মানে ওর মনের মতো পাত্র ঠিক খুঁজে বার করবে। কিছু ভেবো না মা, আমি কালকে পাত্রপক্ষদের সাথে কথা বলবো। রাজীব ছেলেটি বড্ড ভালো জানিস, ওর মতো ছেলে গায়ে একটাও নেই। যেমন নম্র, যেমন বদ্ধ, শিক্ষিত, মার্জিত, শুধু চাকরিটাই পায়নি, তাতে কি হয়েছে? এটি তো তো দিদিকে না করার কোনো কথাই নয়। কি জানি ঈশ্বর কি চান। দাদা, আপনাদেরকে আমি একখান কথা বলতে চাই। আমার বড় মেয়ে এই সম্বন্ধতে রাজি নয়, মানে ও এখন বিয়ে করতে চায় না। তাই হয়তো আপনাদের সাথে আমাদের সম্পর্কটা আর হওয়ার নয়, বুঝেছেন? আমি খুবই লজ্জিত, কি করে যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এ আমার বলার কথা না। আরে আরে, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো আপনার বড় মেয়ের সাথে সম্বন্ধ করতে চাই না। আমি তো চাই আপনার ছোট মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। ও যেমন নম্র, ভদ্র, পড়াশুনো শিখছে, আমার ছেলের সাথে ওই মেয়েকেই মানাবে। আপনি আর না করবেন না। আমার ছেলেরও আপনার ছোট মেয়েকেই বরাবরই খুবই পছন্দ ছিল, সেই জন্যই আমরা সম্বন্ধটা করতে এসেছিলাম। এ কি বলছেন দাদা? একদম ঠিক কথা। আমার ছোট মেয়ে বলে বলছি না, এ মেয়ের মতো মেয়ে হয় না। আর এ তো আমার সৌভাগ্য, আর আমার একটা সুপ্ত বাসনাও ছিল। আমি রাজীবকে চেয়েছিলাম আমার ঘরের জামাই হোক। এ তো আমার সৌভাগ্য। আপনি আমার মনের কথা বললেন। তাই হবে দাদা, তাই হবে। রাজীবের মতো ছেলের সাথে যদি আমার ছোট মেয়ের বিয়ে দিতে পারি আমি ধন্য হয়ে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ছোট মেয়ের সাথেই রাজীব বাবার বিয়ে হবে। রাজীবের সাথেই বিয়ে হলো শ্যামার। তারা দুজনেই এখন মন দিয়ে সংসার করছে। শ্যামা, আমি বলছিলাম কি, তুমি তো সবই জানো, এই বাবা আর আমার ছোট্ট সংসার, তার মধ্যে আমি টিউশন করে যতটুকু টাকা পাই তাই সংসার চালাই। তোমার একটু থাকতে কষ্ট হবে, একটু খাওয়া পড়ার হয়তো অসুবিধা হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সম্মান সব সময় রাখবো। এটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো। আমাদের হয়তো খাওয়া দাওয়ার অভাব হবে, কিন্তু শান্তির অভাব কোনোদিনও হবে না, এটুকু তোমাকে আমি বলতে পারি। আমি কিচ্ছু চাই না, আমি শুধু শান্তিই চাই। আর তুমি ভালো করে পড়াশোনা করো, যাতে এবার চাকরিটা তুমি পেয়ে যাও। আমার এটুকু বিশ্বাস আছে যে তুমি চাকরি নিশ্চয়ই পাবে। আর আর কি, আমরা তো তিনজন সংসারী, এতে ঠিক আমি চালিয়ে নেব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু টিউশন পড়াবে আর মন দিয়ে পড়াশোনা করবে, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। অন্যদিকে গৌরী নিজের পছন্দ মতো বড়লোক ছেলেকে বিয়ে করলো, আর সেই বড়লোক স্বামী তাকে নানা রকম উপহার দিত, যেমনটা সে চাইতো। মাত্র এই কটা শাড়ি, আমি আশা করেছিলাম এর থেকে বেশি শাড়িই তুমি আনবে। আর এই নেকলেসটা ভালো হয়েছে যেটা আমি গলায় পরে আছি, কিন্তু সামনের মাসেই আমাকে দুটো কানের দুল গড়িয়ে দিতে হবে, এটা তুমি আমাকে কিন্তু দেবে। আর আমি কিছু জানি না, আমার একটা লিপস্টিক শেষ হয়ে গেছে, আজকে অফিস থেকে ফেরার পথে তুমি কিন্তু ওটা নিয়ে আসবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। আর শোনো, তোমাকে একটা কথা বলার আছে। আমি ওই সামনের সপ্তাহে বাইরে চলে যাব, ওই ধরো 1 বছর পর ফিরবো। আমি চাই তুমি মায়ের সাথে আর বাবার সাথে ভালোভাবে থাকো, কারণ তুমি জানো আমি বাবা মাকে খুবই ভালোবাসি, আর ওনারাও আমাকে এবং তোমাকে খুবই ভালোবাসে। তাই ওনাদের সাথে তুমি ভালোভাবেই থাকবে। যাই, চলি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাও। আর আমার লিপস্টিকটা আনতে ভুলো না। যতই হোক নিজেকে তো একটু মেনটেন করতে হবে নাকি।
বৌমা, ও বৌমা, ওঠো, সকাল হয়ে গেছে, খাবার এনেছি, উঠে খেয়ে নাও। উফ গড, ডিসকাস্টিং। আপনি এখন ডাকলেন কেন আমাকে? এখন সবে 11টা বাজে। আপনি জানেন না আমি এত তাড়াতাড়ি উঠি না? উফ, আমার ঘুমটাই নষ্ট করে দিল। ঠিক আছে ঠিক আছে, যান, ওখানে থালা বাসনটা রেখে চলে যান। আমার ঠিক সময় হলে আমি খেয়ে নেব। বৌমা, বলছিলাম কি, আমার বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, তো ডাক্তার বলেছে ওই 15 দিন 1 মাস মতো একটু বিশ্রাম নিতে। তো রান্নাঘরে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না, আর বসে ঘরও মুছতে পারি না। এই দুটো তুমি একটু করে দিও মা, বাকিটা আমি তোমার সাথে সাথে হাতে হাতে সাহায্য করে দেব, কেমন? না হলে বেশি অসুস্থ হয়ে গেলে তোমার সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করে দেব। হ্যাঁ, আপনি কথাটা খারাপ বলেননি। এই 2-3টে কাজ যদি আমি না করে দিই তখন আমারই পরে সমস্যা হবে। আপনি যদি একদম উঠতেই না পারেন তখন আমাকেই সমস্ত কাজ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমিই করে দেব। আর মিনতি দি তো আসছে না, বাধ্য হয়ে আমাকে করতে হবে। ঠিক আছে, যান এখন আপনি। উফ ভগবান, আমি তো বাড়িতে 7 জন্মে রান্নাই করিনি। এমনি হয় না, বুড়ির খাবার অমনি ছোক আছে, যেই বসে বসে থাকতে পারছে না অমনি মাংস কিনে এনেছে। উফ, আমাকে এখন এই মাংস রান্না করতে হবে, আমার নখগুলো সব কালো হয়ে যাবে। কি যে হবে কিছু বুঝতে পারি না। ধূর ছাতা, ভালো লাগে না, যাই গিয়ে রান্নাটা করি। শ্যামা শ্যামা, আজকে খুব খুশির খবর আছে, যা তোমাকে একদম চমকে দেবে। তুমি জানো আমি চাকরিটা পেয়ে গেছি, আর আমাদের সংসারে কোনো অভাব হবে না। আর এটুকু সব তোমার জন্যই হয়েছে, কারণ তুমি পাশে না থাকলে কোনোদিনও সম্ভব হতো না। তুমি যেভাবে সংসারটা চালিয়েছ আমাকে কোনো কিছুই বুঝতে দাওনি, যার জন্য আমি জানিও না যে কখন তোমার গয়না দুটো বাধা দিয়ে তুমি সংসারের জন্য টাকা খরচ করেছো। আর কোনো অভাব থাকবে না, আমি সব ছাড়িয়ে দেব। এখন আমরা খুব ভালো থাকবো। বাহ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আমি জানতাম তুমি একদিন চাকরি পাবেই। আর সংসারের জন্য এতটুকু করছে তো কি হয়েছে, এ সমস্ত মেয়েরাই করে। আমি মাকে ছোটবেলা থেকেই দেখে বড় হয়ে এসেছি এমনটাই করতে। ও কিছু না, এই তো আমাদের শান্তির দিন ফিরে আসলো। এবার সব ভালো হবে। খুব ভালো হয়েছে। কালকে চলো আমরা গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো দেব। আর আমার একটা কথা তুমি রাখবে, তুমি আবার পড়াশোনা শুরু করবে। তোমাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন তো আর আমাদের কোনো সমস্যা নেই, তাই তুমি আবার পড়াশোনা শুরু করবে, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে। তোমার কথা মতো আমি আবার পড়াশোনা শুরু করব। বাতের ব্যথা বলে তো 6 মাস ভালোই কাটিয়ে দিলেন। আমি আর পাচ্ছি না এই সংসারের জন্য কাজকর্ম করতে, আর আমাকে নিজেকে মেনটেন করার সময় পাচ্ছি না। আমার চেহারা খুবই খারাপ হয়ে গেছে। এখন থেকে আমি কোনো কিছুই করতে পারবো না। আমি চললাম বাপের বাড়ি, আপনি থাকুন একা। আপনার ছেলে যখন আসবে তখন আমি আসবো, বুঝেছেন? ছি 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 ছি, অত ভালো শ্বশুর শাশুড়ি, অত ভালো বর, তাও সংসার করতে পারলি না? কি হয়েছেটা কি? কাজ করেছিস তো কি হয়েছে? শাশুড়ি মা অসুস্থ, কাজ করেছিস তো কি হয়েছে? আমি অসুস্থ হলেও তো তুই কাজ করতিস। তোর লজ্জা করে না? আমার এ বাড়িতে তোর থাকা হবে না, তুই চলে যা। তোর বোন ওই অভাবের মধ্যে থেকে আজকে কত সুখী, তুই নিজেকে প্রশ্ন করে দেখ। সংসারকে ভালোবাসতে শেখ, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা ভাবতে শেখ, তবেই তুই জীবনে ভালো থাকবি। এসবের কোনো মূল্য নেই। আমার বাড়িতে থাকা হবে না, তুই চলে যা।
তুই আমার কথা শুনে দেখ, সংসার কর, সব ভালো হবে, তুই নিজে এসেই বলবি। ঠিক আছে মা, তুমি কথাটা ঠিকই বলেছ। আমিই মনে হয় ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারিনি, তাই আমার সমস্যা। তাই তো বোন অত গরিব ঘরে থেকে ও যদি মানিয়ে নিতে পারে, আজ তো সে সুখী, তাহলে আমার সব থেকেও আমি কেন পাচ্ছি না? তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি, গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। মা, তুমি আমার চোখ খুলে দিয়েছো।